ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, সমাজের সাধারণ মানুষকে রোগ সম্বন্ধে, বিভ্রান্তিকর চিকিৎসা সম্বন্ধে, ব্যবসায়ী চিকিৎসকদের সম্বন্ধে জানার জন্যে সব ব্যাপার নিয়ে পরিষ্কারভাবে অনুধাবন করাতে চাইছি। আমার কাছে এখন যে পেশেন্ট নিয়ে ভূমিকাটা করতে চাইছি, এই বক্তব্যের অবতারণা করতে চাইছি, সে পেশেন্টের বয়স মাত্র 57 বছর বয়স্কা ভদ্রমহিলা। আলসার হয়েছে, উনি বলেননি, একটু লাজুক টাইপের ছিলেন, মেয়েকেও বলতে পারতেন, বলেননি। ওই যা হয়ে থাকে, লেফট ব্রেস্ট ছোট্ট টিউমার হয়ে ওখানে ঘায়ের মতন হয়ে গেছে। তখন বাধ্য হয়ে বলেছে, ছেলেমেয়েরা তখন উদ্বিগ্ন হয়ে নার্সিংহোমে, ইনি কি নার্সিংহোমে ডাক্তার ছিলেন এই ভদ্রলোক? ওরা একটি নার্সিংহোমে যোগাযোগ করে, নার্সিংহোমে যোগাযোগ করে। তো নার্সিংহোমে প্রথমে ইনভেস্টিগেশন করতে চাইবে, সেটা দোষের নয়, কিন্তু রোগীর অপারেশন হবে, রোগীর বাড়ির লোক অপারেশন করবে কি না সেরকম কোনো কথা হয়নি। রোগীকে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এই রোগটা হয়েছে, সেই পরীক্ষা করার জন্যে সিএ হয়েছে কি না করার জন্য যেটুকু পরীক্ষা করার সেটুকু করা যেতে পারে। তারপর তারা যদি রাজি থাকে যে সিএতে আমরা এই প্ল্যান অফ ট্রিটমেন্ট, এই অপারেশন করব বা এই কাজের জন্য আমার এই পরীক্ষা করতে হবে, তাহলে রোগীর বাড়ির লোক করতে পারে। কিন্তু প্রথম জায়গাতেই কোনো অপারেশন হয়নি, অপারেশনের কথা আলোচনা হয়নি, সেখানে যদি ব্যবসায়িক কারণে করা হয়, ব্লাড গ্রুপ, সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষ, কেন এই পরীক্ষাগুলো হয়েছে আমি মাথায় ঢুকলো না। ব্লাড গ্রুপ, টোটাল হেমোগ্রাম, অপারেশনের কথা হয়নি। আমি জিনিসটা বোঝাতে চাইছি যে এই জিনিসগুলো লাগে টোটাল অপারেশন করার আগে, প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনস, কমপ্লিট হেমোগ্রাম, প্রত্যেকটা টেস্ট মানে 2000-3000 করে টাকা, কমপ্লিট হেমাটোলজি। আমার রোগী গেছে ব্রেস্টের একটা অ্যাবসেস নিয়ে, কমপ্লিট হেমাটোলজি, কমপ্লিট ব্লাড সুগার লেভেল, গ্লাইকোসিলেটেড হেমোগ্লোবিন, কিডনি ফাংশন টেস্ট। আমার কিডনি ফাংশন টেস্টের এখন কোনো প্রয়োজন নেই। লিভার ফাংশন টেস্ট, টোটাল লিভার ফাংশন টেস্ট করাচ্ছি আমি কেন করাচ্ছি? আমার রোগী এসেছে ডায়াগনোসিস করার জন্য, ডায়াগনোসিস করে আমি বলে দেবো যদি অপারেশন হয় এই সমস্তগুলো সব প্রি অপারেটিভ। তারপরে আপনারা কি অপারেশনের কথা বলেছিল, আপনারা রাজি ছিলেন? হয়নি। তাহলে আমার বক্তব্য, এই চিকিৎসক এরা এই সব পরীক্ষা করিয়ে 1000-30-40 হাজার টাকা নষ্ট করিয়েছে কেন? লিপিড প্রোফাইল টেস্ট, এ তো সব প্রি অপারেটিভ, এসব করার কী প্রয়োজন ছিল? প্রি সার্জারি প্রোফাইল, থাইরয়েড এস্টিমেশন, এই পেশেন্টের থাইরয়েড এস্টিমেশনের টোটাল কী প্রয়োজন ছিল থাইরয়েড প্রোফাইল করার? ভিটামিন বি, ভিটামিন ডি টেস্ট কী প্রয়োজন ছিল এই পেশেন্টের করানোর? সাধারণ মানুষকে এটাই বলতে চাইছি, কেউ কিছু বললেই আপনারা দৌড়াবেন না, আপনারা ছুটবেন না। বেশিরভাগ চিকিৎসক ব্যবসায়ীতে পরিণত হয়েছে, ব্যবসায়ীদের মূলধন। এরা বেশিরভাগ প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে বাবার 1 কোটি টাকা, 90 লাখ, 1.5 কোটি টাকা দিয়ে, সেই টাকা তোলার জন্য এই সমস্ত করে বেড়ায়। তো এরকম বান্ডিলের পর বান্ডিল পরীক্ষা হয়েছে, আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে, বড় জোর বায়োপসি করতে পারত, কিন্তু প্রি অপারেটিভ এ সমস্ত করার কোনো প্রয়োজন ছিল? ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করার কি দরকার ছিল? এটা তো অপারেশনের আগে করানো হবে। এই পেশেন্টের ইকোকার্ডিওগ্রাফি করে আপনি কি দেখতে চাইলেন?
এরা তো বলেনি, আপনি তো বলেননি অপারেশন করতে হবে, আমার তার জন্য এগুলো লাগবে। এরা তো বলেনি যে হ্যাঁ অপারেশন করুন, আমরা সব পরীক্ষা করে দিচ্ছি। আপনার কাছে গেছে আলোচনা করতে যে এই হয়েছে, আপনার সাজেশান কী, তারপর রোগী বিচার বিবেচনা করবে। তারা অপারেশন করতে পারে, নাও করতে পারে, তারা হোমিওপ্যাথি করতে পারে, তারা আয়ুর্বেদ করতে পারে, তারা বাড়িতে ফেলে রাখতে পারে। কিন্তু আপনি ইকোকার্ডিওগ্রাফি করালেন কেন? এরা তো আপনাকে বলেনি যে আমরা পেশেন্টের অপারেশন করব। আপনি সমস্ত সব প্রি অপারেটিভ টেস্ট কেন করালেন? ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আরও কোন লেভেলে আগে আর্লি স্টেজে সিএ ডায়াগনোসিস হলো না, তার আগে আপনি পেট টেস্ট, পিইটি টেস্ট করালেন। পিইটি টেস্ট করে এদের কয়েক হাজার টাকা নষ্ট করালেন। এটাই আমার বলার উদ্দেশ্য। মানুষকে এক শ্রেণীর চিকিৎসকরা দালালে পর্যবসিত হয়েছে, ব্যবসায়ীতে পর্যবসিত হয়েছে। আপনারা বিভিন্ন ধরনের সমাজে চলছে নরখাদক, সেখান থেকে সাবধানে থাকবেন। সাধারণ মানুষের টাকা এভাবে জলাঞ্জলি দেওয়া যায় না। এগুলো কনজিউমার্স ফোরামে কেস করা যায়। আমি এদেরকে উদ্বুদ্ধ করেছি, আপনারা কেস করুন, আমি সাহায্য করব। তার কারণ আমি রোগীকে দেখাতে নিয়ে গেছি, আমি অপারেশন করব কি করব না কথা হয়নি। তুমি প্রি অপারেটিভ 1 লক্ষ টাকার পরীক্ষা সমস্ত সব অপ্রয়োজনীয়। ভিটামিন কী কাজে লাগবে? এখন ইকোকার্ডিওগ্রাফি কী কাজে লাগবে? লিভার ফাংশন পুরো করতে হবে কেন? লিপিড প্রোফাইল করতে হবে কেন? থাইরয়েড পুরো করতে হবে কেন? টোটাল হেমোগ্রাম করতে হবে কেন? আমার পেশেন্টের অপারেশনের ব্যাপারে কিছু হয়নি, তুমি ডায়াগনোসিস করে বলে দিলে কি হয়েছে না হয়েছে আমরা বিচার বিবেচনা করব। এটাই সাধারণ মানুষকে বোঝানোর জন্যে এটা আমি জানালাম। এবার আমার পেশেন্টকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করবে। দি কেস ডায়াগনোসড হয়েছে সিএ লেফট ব্রেস্ট। এখন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কী করব? এখন অ্যালোপ্যাথি করা যাবে কি? অ্যালোপ্যাথিতে কোনো রেডিয়াম থেরাপি দেওয়া যাবে কি? কেমো দেওয়া যাবে কি? সেই সবগুলো উনি আলোচনা করেননি, সেসব সাজেশান দেননি। উনি শুধু কমিশন খাওয়ার জন্য খরচ করে গেছেন 1 লাখ টাকা, যেখান থেকে বসে বসে আগে 50,000 টাকা শোষণ করে বা চুষে, যাকে খারাপ বাংলা দিতে পারি, সেইটা করে গেছেন। কিন্তু রোগীর আসল কী করা উচিত না করা উচিত, কোনো লাভ হবে কি না, কোনো স্কোপ আছে কি না, সেই সব ব্যাপারে কোনো সহমর্মিতার হাত বাড়িয়ে দেননি, বন্ধুর ভূমিকা পালন করেননি। আমি সেই বন্ধুর ভূমিকা পালন করার জন্য অ্যালোপ্যাথিক চিকিৎসক আমার যে বন্ধু ফিজিশিয়ান আছে তার কাছে একবার পাঠাবো, যদি তাদের কোনো স্কোপ আছে কি না দেখার জন্য। আর আমি হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করছি। আমি কি ওষুধ দেবো? আমি প্রথম থেকে দেখছি রোগী কান্নাকাটিতে অস্থির করে দিচ্ছে। এত কান্নাকাটি কেন করছেন আপনি? প্রথম থেকে যে সিমটমটা আমাকে স্ট্রাইক করছে, উইপিং ডিসপোজিশন। উইপিং, আমি বলেছি কেস টু কেস ভ্যারি করে সিমটম। এখানে আমি শুধু পেয়ে চলেছি উইপিং ডিসপোজিশন। কথা বলতে কাঁদছে, দেখতে গেলে কাঁদছে। এত কান্নাকাটি কেন? কি জন্য কাঁদছেন? কিসের ভয়? আর এমনি কি সবসময় কান্নাকাটি করে? অন্য সময় এত কাঁদে না, এটা হওয়ার পর থেকে বেশি কাঁদছে। সো এরকম একটা উইপিং ডিসপোজিশন প্রচণ্ড পরিমাণে দেখছি। যতক্ষণ আমার চেম্বার আছে সমস্ত উইপিং ডিসপোজিশন চলছে। এই হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্টস, উইপিং ডিসপোজিশন, পালসেটিলা মেডোরিনাম, এই দুটো ওষুধ ইম্পর্টেন্ট, সিপিয়া। সো এটা আমার খুব স্ট্রাইক করেছে। এত উইপিং ডিসপোজিশন ওনার মধ্যে দেখছি। ইট ইজ এ সাইকোটিক ম্যানিফেস্টেশন, সিএ। এই সাইকোটিক ম্যানিফেস্টেশন এবং ফেমিনিস্ট্রিতে সাইকোটিক ব্যাপার আছে। ঘাম বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, আর্থ্রাইটিস আছে, নি জয়েন্টে অস্টিও আর্থ্রাইটিস আছে। কোথায় ব্যথা? পায়ে, 2 হাঁটুতে। সো অস্টিও আর্থ্রাইটিস। আর মেমোরি খুব ফল করছে, চেনা জানা লোকের নাম টাম ভুলে যাচ্ছে, একটু ভুলে যাচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখেছো? সো মেমোরি খুব ফল করছে, মেমোরি উইক। আর একবার তাকি আমি লক্ষ্য করলাম, দেয়ার আর মেনি ওয়ার্ডস ইন দ্য ফেস, মুখের মধ্যে অসংখ্য আঁচিল দেখা যাচ্ছে। সো ওয়ান্স অ্যাগেন দ্য সাইকোসিস ইজ প্রমিনেন্ট। সো দ্য ডিজিজ ইটসেলফ, মেনি ওয়ার্ডস ইন দ্য ফেস, উইপিং ডিসপোজিশন, আর্থ্রাইটিস ডেভেলপ। So my choice of medicine is Medurinum. মজার কথা হলো, এই যে একটা রেপার্টরি দেখালাম, সিএ চ্যাপ্টার, সিএ অফ দ্য ব্রেস্ট, Medurinum 3rd grade। অনেক ফার্স্ট গ্রেডের ওষুধ আছে। তাহলে আমি সব ফার্স্ট গ্রেড ছেড়ে, এখানে না থাকলেও আমি দিতাম, এখানে দিয়েছে দয়া করে 3rd গ্রেডে
থার্ড গ্রেডে না থাকলেও দেবো, তার কারণ রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি। রেপার্টরি অনলি হেল্পস ইউ, রেপার্টরি অনলি হেল্প ইউ টু ফাইন্ড আউট এ গ্রুপ অফ মেডিসিনস। কিছু ওষুধের আইডিয়া দিতে পারে। এখানে যেমন কিছু ওষুধ দেখলাম, এই ওষুধগুলোর মধ্যে নেব কি না নেব সেটা ডিপেন্ড করবে আমার ইচ্ছা নয়, সেটা ডিপেন্ড করবে টোটালিটির উপরে, অবজারভেশনের উপরে, ফিজিশিয়ান ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্টের উপরে, ফিজিশিয়ানের অ্যাকুমেনিক পাওয়ারের উপরে। তো আমার ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট দিয়ে, আমার উপলব্ধি দিয়ে, আমার আত্মোপলব্ধি দিয়ে আমি দেখলাম দ্যার ইজ মার্কড উইপিং ডিসপোজিশন, আর্থ্রাইটিস ডেভেলপড, সাইকোটিক ম্যানিফেস্টেশন, অ্যানাদার সিমটম ইজ ওয়াশিং ম্যানিয়া। হাত টাতগুলো পাগুলো বদ্ধ ধোয় বললে, জল ঘাটের খুব অভ্যাস, কেন ভাবে পরিষ্কার হলো না? হ্যাঁ, সো ওয়াশিং ম্যানিয়া এই আমি দেখালাম। আমার রেপার্টরি চলছে মেন্টাল সিমটম। অনেকে শুধু জানতো সিপিলিনাম, মেড্রোলিনাম ইজ অলসো ইম্পর্টেন্ট মেডিসিন। না, আমি অনেক আগের থেকে লিখে রেখেছি ওয়াশিং ম্যানিয়া অর ওয়াশিং টেন্ডেন্সি অফ হ্যান্ডস ফ্রিকোয়েন্টলি, মেড্রোলিনাম, সালফার, সিপিলাইনাম। So metrolinum is also covered the washing mania, memory weak, psychotic dyscrasia, arthritis, weeping disposition, warts over the face. So my choice of medicine is metrolinum 200 low potency, কারণ এখানে ডিস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে। এখানে 50 মিলিসিমাল দিতে পারলে ভালো হতো, কিন্তু 50 মিলিসিমাল হ্যাপকো করছে না। অন্য কোম্পানি আমি ঠিক রিলাই করতে পারি না। সো কারণ ওষুধ তৈরির যে পরিচ্ছন্নতা, যে জ্ঞান, যে সিনসিয়ারিটি, তা একমাত্র আমরা হ্যাপকোকে রিলায়েবিলিটি মনে করি, বিশেষ করে 50 মিলিসিমালের ক্ষেত্রে। আমি কেন করি না, আরও একটা কারণ, অনেক দিন আগেই আমার ধারণা হয়েছিল ল্যাকেসিস যখন হ্যাপকোতে পাওয়া যাচ্ছিল না, অন্য কোম্পানি দিচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, উত্তর তারা দিয়েছিল যে ল্যাকেসিস ওই দেশ থেকে এদেশে আসে, বিষাক্ত সাপের বিষ 6-এর নিচে আসে না। আমরা তো অনেক পুরানো কোম্পানি, আমরা 6-এর বেশি পাই না, নিচে আসে না। কিন্তু হ্যানিম্যানের ইনস্ট্রাকশন অনুযায়ী 50 মিলিসিমাল 3x থেকে তৈরি হয়। তাহলে 3x না আসলে কী করে 6 আসলে কী করে বানাবো? তখন ওরা কী করে বানাচ্ছে প্রশ্ন দাঁড়িয়েছিল। সুতরাং সেইখান থেকে আমার ধারণা হয়েছে কীভাবে বানাচ্ছে, কী করছে, আই এম ডাউটফুল। সো আই এম সোললি রিলায়েবল অন হ্যাপকো মেডিসিনস, অ্যান্ড হ্যাপকো ইজ নট প্রিপেয়ারিং দি মেডোলিনাম 50 মিলিসিমাল। সো আমাকে বাধ্য হয়ে 202 ডোজেস ফলোড বাই PTRS দেওয়া হলো। So I shall share you the next result, my friends.